সবাইকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, যেটা হলো জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হলো। তো বেশি সময় না নিয়ে আমি সরাসরি চলে যাব স্লাইডে। তো জীবনের কীভাবে উৎপত্তি হলো সেটা জানার আগে আমরা এটা জেনে নেব যে মহাবিশ্ব, এই যে আমাদের মহাব্রহ্মাণ্ড, তার উৎপত্তি কিভাবে হলো। তো যতদূর জানা যায়, বিজ্ঞানীরা যতদূর গবেষণা করতে পেরেছে ততদূর পর্যন্ত যে আইডিয়া হয়েছে সেখান থেকে বলা হয় যে বিগ ব্যাং বা থার্মো নিউক্লিয়ার এক্সপ্লোশনের মাধ্যমে এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। বিগ ব্যাং বা থার্মো নিউক্লিয়ার এক্সপ্লোশন, এই বিষয়টাকে শুনলে অনেকেই জিনিসটা সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি করে যে কি না, বিগ ব্যাং বা এক্সপ্লোশন এর অর্থ হলো একটা ধামাকা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। বিগ ব্যাং মানে ব্যাং বা এক্সপ্লোশন এর শাব্দিক অর্থ ধামাকা হলেও এটাকে শুধুমাত্র একটা নাম হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। আসলে বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী বলা হয় যে একটা বিন্দু, যে বিন্দু থেকে টাইম অ্যান্ড স্পেসের বিস্তার, অর্থাৎ সময় এবং এই মহাবিশ্বের যে বিস্তার ঘটেছিল সেই ঘটনাকে বিগ ব্যাং বলা হয়। অর্থাৎ একটা বিন্দু ছিল, সেই বিন্দু থেকে এই ব্রহ্মাণ্ডের বিস্তার শুরু হয়েছিল। এটা বিগ ব্যাং তত্ত্বের মূল কথা। এবার বিজ্ঞানীরা এটার প্রমাণ পেল কোথায়? বিজ্ঞানীদের মতে বিজ্ঞানীরা দেখেছিল যে আমাদের আশেপাশে যে গ্যালাক্সিগুলো আছে, অর্থাৎ আমাদের গ্যালাক্সি বাদ দিয়ে যে বাকি গ্যালাক্সিগুলো আছে, সেই গ্যালাক্সিগুলো প্রতিনিয়ত আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে এই মহাব্রহ্মাণ্ডের বিস্তার করছে, এখনও পর্যন্ত বিস্তার করছে। আর যদি জিনিসটাকে আমরা রিভাইজ করি, ঠিক আছে, তাহলে নিশ্চয় এমন একটা বিন্দু ছিল যে বিন্দু থেকে এই সমস্ত বিস্তার শুরু হয়েছিল। তবে সেখান থেকেই তারা আইডিয়া পেয়েছিল বিগ ব্যাং বা থার্মো নিউক্লিয়ার এক্সপ্লোশনের। ঠিক আছে, বুঝতে পেরেছ? বিগ ব্যাং অর্থাৎ এমন একটা ঘটনা যেখানে বলা হয় যে এমন একটা বিন্দু, যে বিন্দু থেকে এই মহাব্রহ্মাণ্ডের বিস্তার শুরু হয়। ওকে, তাহলে মহাবিশ্ব বা মহাব্রহ্মাণ্ডের সৃষ্টি কীভাবে হয়েছিল সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব প্রাণের সৃষ্টি কীভাবে হয়েছিল। বিগ ব্যাং হলো, বিগ ব্যাংয়ের মধ্যে কোনো একটা জায়গায় সৌরজগৎ তৈরি হলো, যার মধ্যে পৃথিবী একটা গ্রহ ছিল, যে গ্রহটা প্রথমে একটা আগ্নেয় পিণ্ডে ছিল, ধীরে ধীরে শীতলীকরণ হলো, অ্যান্ড তার যে জায়গাগুলো নিচু ছিল সেই জায়গায় জলে পূর্ণ হলো, সমুদ্র তৈরি হলো। এই জায়গা থেকে আমরা আলোচনা করব যে এখানটায় প্রাণের অস্তিত্ব কিভাবে আসলো। প্রাণের সৃষ্টি, এই তত্ত্ব, যে তত্ত্ব ওপারেনো হ্যালডেন দিয়েছিল, সেই তত্ত্বের নাম ছিল জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ। আরেকবার, জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি মতবাদ। এই তত্ত্বটা দিয়েছিল ওপারেনো হ্যালডেন, যে দুই বিজ্ঞানী। তো এই দুই বিজ্ঞানী ওপারেনো হ্যালডেন যেহেতু এই মতবাদকে প্রকাশ করেছিলেন, সেই কারণের জন্য একে ওপারেন ও হ্যালডেন মতবাদও বলা হয়। তাদের মতে আজ থেকে প্রায় 370 থেকে 400 কোটি বছর আগে অজৈব পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল। তাহলে তাদের মতে কি না, অজৈব পদার্থ থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, তারপরে চলে যাচ্ছি পৃথিবীর প্রাথমিক অবস্থা, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। কারণ এই জিনিসটা বুঝতে গেলে যে পৃথিবীতে কিভাবে প্রাণের অস্তিত্ব এসেছিল, তাহলে সেটাকে বুঝতে গেলে আমাদেরকে পৃথিবীর প্রাথমিক অবস্থাটাকে বোঝা খুবই প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থায় পৃথিবীতে অক্সিজেন ছিল না, বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস ছিল না। বায়ুমণ্ডল পূর্ণ ছিল হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড প্রভৃতি রাসায়নিক বস্তুতে। তাহলে বায়ুমণ্ডল কিসে পূর্ণ ছিল? হাইড্রোজেন H2, জলীয় বাষ্প H2O, মিথেন CH4, কার্বন মনোক্সাইড CO, হাইড্রোজেন সায়ানাইড CHCN প্রভৃতি রাসায়নিক বস্তুতে। ঠিক আছে, এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল খুবই বেশি, আর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে পারত, কারণ ওজোন স্তর ছিল না। আমরা কি জানি যে আমাদের বায়ুমণ্ডলে, আমাদের পৃথিবীর উপরের স্তরে পুরো পৃথিবীকে ঘিরে একটা ওজোনের স্তর আছে, ওজোন, যার সংকেত হলো O3। ঠিক আছে, যেটা অক্সিজেন O2 প্লাস O এর বিক্রিয়ার ফলে তৈরি হয়। তো এই আবৃত করে থাকার জন্য অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না। কিন্তু তখন যেহেতু এই ওজোন স্তর ছিল না, সেই কারণের জন্য অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে পারত।
আচ্ছা, প্রথম ধাপে কি হচ্ছে, এই রকম পরিবেশে অজৈব যৌগগুলি বিক্রিয়া করে সরল জৈব যৌগ তৈরি করে। তাহলে কি হলো, কোন অজৈব যৌগের কথা বলা হচ্ছে, এই যে অজৈব যৌগগুলো, হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড আর আরও প্রভৃতি গ্যাস ছিল, যে সমস্ত অজৈব যৌগ, এগুলো সমস্ত কি অজৈব যৌগ, যে যৌগগুলো বিক্রিয়া করেছিল। কেন বিক্রিয়া করেছিল, কারণ পৃথিবীর এই রকম পরিবেশের জন্য তাপমাত্রা প্রচুর, অতিবেগুনি রশ্মি প্রচুর আছে, আগ্নেয়গিরির সবসময় আগুন বেরোচ্ছে, ধোঁয়া যার মধ্যে এই ধরনের গ্যাসগুলো আছে, আবার বজ্রপাত হচ্ছে, যে কারণের জন্য এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে এই গ্যাসগুলো বিক্রিয়া করে একটা সরল জৈব যৌগ তৈরি করতে পেরেছিল। ঠিক আছে, সরল জৈব যৌগ কেমন, যেমন অ্যামাইনো অ্যাসিড, শর্করা, নাইট্রোজেন বেস, এই ধরনের সরল জৈব যৌগগুলোকে তৈরি করেছিল। দেন কি হলো, দ্বিতীয় ধাপে আসছে না, এই সরল জৈব যৌগগুলো আবার নিজেদের মধ্যে পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছে, জটিল জৈব যৌগ তৈরি করেছিল, যেমন প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। এবার আমরা ছোটো করে একটু আলোচনা করে নেব যে সরল যৌগ বলতে কী আর জটিল যৌগ বলতে কী। জিনিসটা একটু কনফিউজিং, তোমাদের হয়তো মাথায় আসছে যে ভাই বড্ড বেশি আলোচনা হয়ে যাচ্ছে, সরল জটিল জৈব অজৈব কিছুই মাথায় ঢুকছে না। তো সরল যৌগ বলতে কি না, যে সমস্ত যৌগ, তো এই যৌগ যেগুলো ছিল, সেই যৌগর যাদের স্ট্রাকচার অর্থাৎ গঠন সরল প্রকৃতির হয়, সিম্পল হয়, তাদেরকে বলা হয় সরল যৌগ। যেমন ধরো মিথেন গ্যাস তাদের স্ট্রাকচারকে দেখো, মাঝখানে শুধু একটা সি আছে অর্থাৎ কার্বন, আর 4টে হাইড্রোজেন বন্ড তাদের সাথে, মানে হাইড্রোজেন তার সাথে বন্ড করে আছে, একটা সরল সিম্পল যৌগ। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কার্বন আর হাইড্রোজেন, সেই কার্বন আর হাইড্রোজেন খুব একটা সহজ সরল একটা বন্ডিং তৈরি করেছে, একটা গঠন তৈরি করেছে, স্ট্রাকচার তৈরি করেছে, যেটা দেখে আমরা এটা বলতে পারি যেটা একটা সরল যৌগ। উল্টো দিকে ডিএনএ, প্রোটিন, এগুলোকে দেখো, এই স্ট্রাকচারটা কতটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার। ঠিক আছে, এই স্ট্রাকচারটা যেহেতু কমপ্লেক্স, সেহেতু এটাকে জটিল যৌগ বলা হয়। খুব সহজ সরল একটা ডেফিনেশন, যদিও এর বাইরে আরও অনেক কিছু আলোচনা করা যায়, কিন্তু শুধুমাত্র এই জিনিসটাকে বুঝলে তোমরা কাজ চালাতে পারবে। আর জৈব যৌগ অজৈব যৌগ বলতে কি, জৈব যৌগ বলতে এত কিছু মাথায় রাখতে হবে না। এক তো জৈবিক উৎস থাকে, জৈব যৌগের উৎস হয় জৈবিক উৎস। ঠিক আছে, সমস্ত জীব থেকে যে ধরনের যৌগ পাওয়া যায় সেগুলো হয় জৈব যৌগ। কিন্তু যেহেতু আমরা একদম শুরুর নিয়ে আলোচনা করছি, যেখানটায় কোনো জীব ছিলই না, সেহেতু আমরা এই জিনিসটাকে আপাতত ধরব না। ঠিক আছে, আমরা ধরছি যে জৈব যৌগের গঠন হয় জটিল, ওকে, আর অজৈব যৌগের গঠন হয় সরল, ওকে। একটা পার্থক্য এটা হয়। আরেকটা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে জৈব যৌগগুলো ধীর বিক্রিয়াশীল হয়, অর্থাৎ এরা সহজে বিক্রিয়া করে না, আর অজৈব যৌগগুলো খুব দ্রুত বিক্রিয়া করে ফেলে। তো প্রথমে অজৈব যৌগগুলো ছিল যেগুলো খুব সহজে বিক্রিয়া করে ফেলেছিল, আর বিক্রিয়া করে জটিল জৈব যৌগ তৈরি করেছিল, যেগুলো বিক্রিয়া খুব কম করতো। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রথম থেকেই একটা ধর্ম ছিল প্রত্যেকটা জিনিসের মধ্যে, যে তারা একটা স্থিতিশীল অবস্থায় যেতে চায়। চলো এখান থেকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করি, সেটা হলো অভিযোজন। অভিযোজন কেমন হয়? অভিযোজন যেখানটায় একটা প্রাণী, একটা উদ্ভিদ অর্থাৎ একটা জীব, যে কোনো জীব নিজেকে পরিবর্তন করতে চায় তার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ নিজেকে পরিবেশের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য সে যে পরিবর্তনগুলো তার মধ্যে করতে হবে, সেই সমস্ত পরিবর্তনগুলো সে নিজের মধ্যে করে নেয়। যেমন একটা উট মরুভূমিতে থাকার জন্য তার পিঠে একটা কুঁচ তৈরি হয়ে যায়, যাতে
সে সেখানটায় ফ্যাট রূপে জলকে স্টোর করতে পারে। আর বহুদিন মরুভূমিতে জল সে নাও পেতে পারে, সেই কারণের জন্য সে এরকম একটা পরিবর্তন তার দেহের মধ্যে হয়, যার ফলে সে বেঁচে থাকতে পারে। তো আমরা একটা টেন্ডেন্সি, একটা ধর্ম দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিস পৃথিবীতে স্থিতিশীল হতে চায়, ঠিক আছে। সেহেতু আমরা বলতে পারি যে অজৈব যৌগ যেগুলো ছিল, ঠিক আছে, এই অজৈব যৌগগুলো খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে নষ্ট হয়ে যেত। তাই জন্য সে নিজেকে এমনভাবে পরিবর্তন করলো অ্যান্ড জৈব যৌগতে পরিবর্তন হয়ে গেল, জটিল জৈব যৌগতে পরিবর্তন হয়ে গেল, যাতে তাদের বিক্রিয়াটা অনেকটা কমে যায়। ওকে, চলো আমরা আবার চলে যাই স্লাইডে। তো প্রথম ধাপে কি হয়েছিল? প্রথম ধাপে হয়েছিল যে অজৈব যৌগগুলো থেকে সরল জৈব যৌগ তৈরি হয়েছিল, আর দ্বিতীয় ধাপে সরল জৈব যৌগ থেকে আবার জটিল জৈব যৌগ তৈরি হয়েছিল, যেমন প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। বিজ্ঞানী মিলার ও হ্যারল্ড উডে ওপারেনের তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ দিয়েছিলেন। তো ওপারেন যে তত্ত্বটা দিয়েছিল সেই তত্ত্বটাকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন মিলার ও হ্যারল্ড উডে। ওকে, এবার একটা কনসেপ্ট সম্পর্কে আমরা জানবো, সেটা হলো হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ কাকে বলে বা গরম তরল স্যুপ কাকে বলে? এই তত্ত্বটি জেবিএস হ্যালডেন, ওকে হ্যালডেনও বলা হয়, বইয়ে শুধু হ্যালডেন নামটা উল্লেখ করা আছে। তো হ্যালডেন দ্বারা প্রস্তাবিত হয়েছিল। এই তত্ত্ব অনুসারে পৃথিবীর প্রাথমিক অবস্থায় সমুদ্রে বিভিন্ন জৈব ও অজৈব যৌগ মিশে একটি গরম তরল স্যুপ তৈরি করেছিল, যা জীবনের উৎপত্তির জন্য প্রাথমিক রাসায়নিক বিক্রিয়াগুলির জন্য আদর্শ পরিবেশ সরবরাহ করে। তো আমরা যতদূর পড়লাম আগে পর্যন্ত, যে দুটো স্টেপ, দুটো ধাপ, যেখানটায় অজৈব যৌগ ছিল সেখান থেকে সরল জৈব যৌগ তৈরি হলো বিক্রিয়া করে, অ্যান্ড ফার্দার দ্বিতীয় ধাপে আবার বিক্রিয়া করে সেখান থেকে জটিল জৈব যৌগ তৈরি হয়েছিল। এই সরল, অজৈব, জটিল, জৈব সমস্ত যৌগগুলোকে একত্রে যখন সমুদ্রের জলের মধ্যে ছিল, তাকে, সেই সমুদ্রের জলটাকে তখন বলা হতো হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ। বিজ্ঞানী হ্যালডেনের মতে আমার জীবনের উৎপত্তির জন্য যে প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াগুলো হওয়ার ছিল, সেইটার জন্য এই গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ ছিল একদম আদর্শ একটা পরিবেশ। চলো আমরা এবার তৃতীয় ধাপের দিকে এগিয়ে যাই। তৃতীয় ধাপ, দুটো ধাপ আমরা পড়লাম, এবার তৃতীয় ধাপে কি বলছে? যে উৎপন্ন বৃহৎ জটিল জৈব যৌগগুলি আন্তঃআণবিক বল দ্বারা পরস্পর আকৃষ্ট হয় এবং গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে বড় বড় কলয়েড বিন্দু তৈরি করে। মানে কি? অন্তরাণবিক বল মানে একে অপরের প্রতি যে অনুপরমাণুর আকর্ষণ, তাকে বলা হয় অন্তরাণবিক বল। এবার এই অন্তরাণবিক বল, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, দুজনে দুজনকে আকর্ষণ করছে, দুটো আলাদা যৌগ আছে, একে অপরকে আকর্ষণ করছে। এই আকর্ষণের ফলে তারা একসাথে মিলিত হয়ে গেল, আর মিলিত হয়ে একটা কলয়েড বিন্দু তৈরি করলো। কলয়েড বলতে কি? কলয়েড বলতে একটা ঘন স্পষ্ট একটা বিন্দু, ঠিক আছে, ঘন আর স্পষ্ট একটা জায়গা, যেটাকে কলয়েড বলা হচ্ছে। এই কলয়েড বলতে এই যে স্ট্রাকচারটা, এইটাকে কলয়েড বিন্দু বলা হচ্ছে। তো যে জটিল জৈব যৌগগুলো ছিল, সেটা একে অপরকে আকৃষ্ট করে এই ধরনের কলয়েড বিন্দু তৈরি করেছিল। এই কলয়েড বিন্দুগুলোকে বলা হতো কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার। আর এই মাইক্রোস্ফিয়ারের বাইরে সীমানায় পর্দা ছিল। যেহেতু এখানে পর্দা আছে, সেহেতু তোমরা এটাকে একটা স্ট্রাকচার হিসেবে দেখতে পাচ্ছ। এটা কোষ পর্দার ন্যায় কাজ করতো। বাইরের সীমানায় যে পর্দাগুলো ছিল, সেই পর্দাগুলো কোষ পর্দার ন্যায় কাজ করতো। দেন চতুর্থ ধাপ, তৃতীয় ধাপ পর্যন্ত আমরা আলোচনা করলাম, পুরোটা ক্লিয়ার আশা করছি। এবার চতুর্থ ধাপ নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ ধাপে কি হয়েছিল না, এবার যতদূর হলো সেই পর্যন্ত তো ঠিক আছে। এবার আরও একটা রাসায়নিক বিক্রিয়া চলতে থাকছে, সেটা হলো পলিনিউক্লিওটাইড থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। এবারে যে পর্যন্ত হয়েছে সেই পর্যন্ত তো চলছে, সাথে আরও একটা রাসায়নিক বিক্রিয়া পাশাপাশি চলতে থাকছে,
সেটা হলো পলিনিউক্লিওটাইডস যেগুলো ছিল সেগুলো থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের নাম হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রথম তৈরি হয়েছিল রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আরএনএকে কী বলা হয়? জেনেটিক বস্তু। খুবই ইম্পর্টেন্ট আমাদের জিন, আমাদের বংশগতির জন্য। ঠিক আছে, তো প্রথম যে আরএনএটা তৈরি হয়েছিল সেটা ছিল প্রোটিন বিহীন, সেটার মধ্যে প্রোটিন ছিল না, সেই কারণের জন্য এটাকে নগ্ন জিনও বলা হয়। কি বলা হয়? নগ্ন জিন। এই নগ্ন জিন কোয়াসার্ভেটের মধ্যে প্রবেশ করে এবং প্রথম প্রাথমিক কোষ, যাকে প্রোটোসেল বলা হয়, সেটা তৈরি করে। তো কোয়াসার্ভেট এইরকম যে কলয়েডীয় বিন্দু ছিল সেটা তো তৈরি হলো, তৃতীয় ধাপ অবধি আমরা পড়লাম। পাশাপাশি আরএনএ তৈরি হলো। এই আরএনএটা চলে গেল এই কোয়াসার্ভেটের মধ্যে আর তৈরি করলো কি? প্রোটোসেল বা প্রথম প্রাথমিক কোষ। ওকে, এবার আমরা পঞ্চম ধাপে চলে যাব। পঞ্চম ধাপে কি হয়েছিল? পঞ্চম ধাপে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমে গেল। সমুদ্রের তাপমাত্রা কমে হয়ে গেল 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। তো এইরকম সময় প্রাথমিক কোষ বা প্রোটোসেলের মধ্যে কলয়েডীয় বস্তু মিলিতভাবে সাইটোপ্লাজম গঠন করে। সাইটোপ্লাজম জিনিসটা কি? সাইটোপ্লাজম জিনিসটা হলো এই জিনিসটা, এই যে থকথকে তরল পদার্থ, এই সমস্ত থকথকে তরল পদার্থকে বলা হয় সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম তৈরি হয়ে গেল যখন সমুদ্রের তাপমাত্রা ধীরে ধীরে কমতে কমতে 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালো। তখন অলরেডি প্রোটোসেল বা প্রাথমিক কোষ তো রেডি ছিলই। প্রোটোসেলের মধ্যে যে কলয়েডীয় বস্তুগুলো ছিল সেই বস্তুগুলো ধীরে ধীরে নিজেদের সাথে মিশে কী তৈরি করলো? সাইটোপ্লাজম তৈরি করলো। ওকে, আর আরএনএ যেগুলো ছিল সেগুলো পরিবর্তিত হয়ে গেল কিসের? ডিএনএতে। এই দুটো জিনিস হলো, এক সাইটোপ্লাজম তৈরি হলো আর দুই আরএনএগুলো ডিএনএতে পরিবর্তন হয়ে গেল। আর এই যে অবস্থাটা তৈরি হলো, এই অবস্থাটাকে বলা হচ্ছে কি না একটা কোষ, যেটা আগে প্রাথমিক কোষ বা প্রোটোসেল ছিল, এবার এটা একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন সেল তৈরি করলো, একটা কোষ তৈরি করলো, যেটা কি করতে পারতো? শক্তি উৎপাদন করতে পারতো ও ব্যবহার করতে পারতো। আর প্রোটিন ভিত্তিক তন্তুরূপে কোষের সৃষ্টি হয়। তো এমন একটা কোষের সৃষ্টি হলো যার মধ্যে ফাইব্রাস প্রোটিন ছিল, যে গা ছিল তার এই যে পর্দা, এই পর্দা ফাইব্রাস প্রোটিনযুক্ত ছিল। আর এই কোষটা শক্তি উৎপাদন করতে পারতো আর ব্যবহার করতে পারতো। ওকে, আশা করি এটুকু ক্লিয়ার। সাইটোপ্লাজম তৈরি হয়ে গেল, ডিএনএ তৈরি হয়ে গেল, এমন একটা কোষ তৈরি হলো যেটা শক্তি উৎপাদন করতে পারে, ব্যবহার করতে পারে। বাইরের যে পর্দা সেটা ফাইব্রাস প্রোটিনযুক্ত, অর্থাৎ তন্তুযুক্ত প্রোটিন। আর এই যে কোষটা, কিন্তু যে জিনিসটা ছিল না সেটা হলো একটা নিউক্লিয়াস ছিল না। যেহেতু এটার মধ্যে নিউক্লিয়াস ছিল না সেহেতু এটাকে প্রোক্যারিওটিক কোষ বলা হয়। প্রোক্যারিওটিক কোষ আবার কী জিনিস? তো দুই ধরনের কোষ হয়, একটা হয় ইউক্যারিওটিক কোষ আর একটা হয় প্রোক্যারিওটিক কোষ। এই যে কোষ এটাকে বলা হয় ইউক্যারিওটিক কোষ আর এটা হলো প্রোক্যারিওটিক কোষ। এটার মধ্যে একটাই পার্থক্য, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, এটার মধ্যে একটা নিউক্লিয়াস আছে। প্রোক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াস নেই, ইউক্যারিওটিক কোষের মধ্যে নিউক্লিয়াস আছে। তো প্রথম কি তৈরি হয়েছিল? একটা প্রোক্যারিওটিক কোষ যেটার মধ্যে নিউক্লিয়াস ছিল না। দেন লাস্ট যে ধাপটা আসছে সেই ধাপের মধ্যে কি হচ্ছে? ধীরে ধীরে প্রোক্যারিওটিক কোষের বিবর্তনের মাধ্যমে ইউক্যারিওটিক কোষের উৎপত্তি হয়। তার মানে এই যে প্রোক্যারিওটিক কোষটা ছিল যার মধ্যে নিউক্লিয়াস ছিল না, সেটা ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে এমন একটা কোষ তৈরি করলো যার মধ্যে একটা নিউক্লিয়াস আছে। ওকে, এইটাকে বলা হচ্ছে কি? ইউক্যারিওটিক কোষ। ঠিক আছে, আমরা একবার ছোট্ট করে রিভিশন মেরে নিচ্ছি যাতে একটা আইডিয়া লেগে যায় যে পুরোটা কী হলো। একদম ছোট্টভাবে জিনিসটাকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি হয়েছিল না, পৃথিবীর যে পরিস্থিতি ছিল সেখানটা অক্সিজেন ছিল না, হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি রাসায়নিক আর অজৈব পদার্থগুলো ছিল।
তাপমাত্রা ছিল খুব বেশি, আর অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে আসতে পারতো, কারণ ওজোন গ্যাস ছিল না। প্রথম ধাপে কী হচ্ছে না, এই অজৈব যৌগগুলো যেগুলো ছিল সেগুলো বিক্রিয়া করে সরল জৈব যৌগ তৈরি করলো। দ্বিতীয় ধাপে কী হলো, এই সরল জৈব যৌগগুলো বিক্রিয়া করে জটিল জৈব যৌগ তৈরি করলো। ঠিক আছে, দেন কি হচ্ছে, কি তৃতীয় ধাপে কি হচ্ছে, তৃতীয় ধাপের মধ্যে এই যে জটিল জৈব যৌগগুলো ছিল সেগুলো আবার নিজেদের মধ্যে অন্তরাণবিক বল দ্বারা পরস্পরকে আকৃষ্ট করলো আর গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে গেল। এই যে গরম তরল স্যুপ যেটা আমরা আলোচনা করলাম, সমুদ্রের জলের মধ্যে যেগুলো মিশেছিল আর সবগুলোকে একসাথে বলা হচ্ছে গরম তরল স্যুপ, সেই স্যুপ থেকে এরা আলাদা হয়ে গেল, এরকম বিন্দু বিন্দু তৈরি করলো। ওকে, এই বিন্দু বিন্দু তৈরি করাকে বলা হচ্ছে কুয়াশার ভেট, এই বিন্দুগুলোকে বলা হচ্ছে কুয়াশার ভেট। দেন কি হলো, চতুর্থ ধাপে এই কুয়াশার ভেটের মধ্যে আরএনএ ঢুকে গেল, পাশাপাশি একটা বিক্রিয়া আবার চলছিল, পলিনিউক্লিওটাইড থেকে নিউক্লিক অ্যাসিড তৈরি হচ্ছিল, যেখান থেকে প্রথম নিউক্লিক অ্যাসিড আরএনএ, যেটার মধ্যে প্রোটিন ছিল না, যেটার গায়ে প্রোটিন ছিল না, তার জন্য এটাকে নগ্ন জিন বলা হতো। এই নগ্ন জিনটা ঢুকে গেল কার মধ্যে, কুয়াশার ভেটের মধ্যে। ঠিক আছে, আর তৈরি করলো প্রাথমিক কোষ বা প্রোটোসেল। দেন পঞ্চম ধাপের মধ্যে তাপমাত্রা যেখানটা একটু কমে যাচ্ছে, তাপমাত্রা কমে যাওয়ার জন্য কি হচ্ছে না, সাইটোপ্লাজম তৈরি হচ্ছে কোষের মধ্যে, বিভিন্ন কলয়েডীয় বস্তুগুলো একসাথে মিলিত হয়ে সাইটোপ্লাজম তৈরি করছে, আর আরএনএগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে ডিএনএতে, যার জন্য তৈরি হচ্ছে কি একটা নিউক্লিয়াস বিহীন একটা কোষ, যেটাকে প্রোক্যারিওটিক কোষ বলা হচ্ছে। দেন লাস্ট ষষ্ঠ ধাপ যেখানটায় কি হচ্ছে না, প্রোক্যারিওটিক কোষগুলো ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে ইউক্যারিওটিক কোষে তৈরি হয়ে যাচ্ছে, মানে পরিবর্তিত হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এবার এই ইউক্যারিওটিক কোষগুলো আবার নিজেদের মধ্যে কি করবে, একা থাকবে না, এরা একের সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে আর তৈরি করবে কি বহুকোষী প্রাণী বা বহুকোষী উদ্ভিদ। এই যে একটা কোষ, এই একটা কোষ একের সাথে আরও একটা কোষ মিশে যাবে, কারণ একা থাকা কঠিন, একসাথে থাকলে বেঁচে থাকা সহজ হয়ে যাচ্ছে, সেই জন্য তারা কি করছে, বহুকোষী প্রাণী হয়ে যাচ্ছে, বহুকোষী উদ্ভিদ হয়ে যাচ্ছে। এখান থেকে উদ্ভিদ তৈরি হচ্ছে, আবার প্রাণী তৈরি হচ্ছে, অ্যান্ড ধীরে ধীরে আজ পর্যন্ত এসে গেছে। তাহলে বোঝাতে পারলাম কীভাবে এই জিনিসটা কাজ করলো। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো একটা লেকচারে।